কত তলার উপরে আছি আমরা? এটা হলো 8 তলার উপরে, মানে 7 তলার ছাদ, 8 তলার ফ্লোর। 8 তলার ফ্লোর। কতদিন থেকে এরকম ভাবে এই পরিবেশে আপনি এই গরু কবুতর এগুলো লালন পালন করতেছেন? গরু বেশি দিন হয় নাই, 8-9 মাস চলতেছে। গত বছরের আগস্ট থেকে শুরু করছি। সত্যিই কিন্তু খুবই চমৎকার লাগতেছে। ছাদের উপরে এরকম যখন ফল হবে আর আপনি সেই ফলগুলো পেরে পেরে যখন খাবেন, আপনার পরিবারের যারা সদস্য আছে, বাচ্চারা আসবে ছাদে এগুলো দেখবে, হ্যাঁ তাদেরও ভালো লাগবে, তারা এগুলো খাবে, তখন কিন্তু আসলে সত্যিকার অর্থেই অন্যরকম একটা শান্তি অনুভব হয়। সবার কাছে একটি অনুরোধ করতে চাই, আসলে এই যে বর্তমান যেই পরিস্থিতি, আমরা প্রচণ্ড গরমের মধ্যে আছি, যতই দিন যাবে আসলে এই তাপমাত্রা কিন্তু বাড়তেই থাকবে। আর তাই আসলে আমরা চেষ্টা করি যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় বৃক্ষরোপণ করি। আসলে ছোট্ট একটি অক্সিজেনের বোতল আমরা করোনার সময় 5,000 টাকা দিয়েও কিনেছি। আর আনলিমিটেড অক্সিজেনের যে ফ্যাক্টরি আল্লাপাক আমাদেরকে দিছে, সেই ফ্যাক্টরি কিন্তু আমরা তৈরি করতে চাই না। আসুন আমরা এই ফ্যাক্টরি তৈরি করি সবাই, যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় অন্তত একটি গাছ হলেও আপনি লাগান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অবশ্য এখন আরেকটু বেশি ভালো আছি, কারণ হচ্ছে এই বর্তমানে যেই মুহূর্তে আমরা এই ভিডিও চিত্রটি ধারণ করতেছি, এই সময়ে আসলে প্রচণ্ড গরম। বাংলাদেশে তাপমাত্রা 36-38, কখনো কখনো 39। এই গরমে আসলে যখন এরকম একটি পরিবেশে আসা যায় সত্যি ভালো লাগে। ঢাকার প্রাণ এক সময়কার এই বুড়িগঙ্গার পাড়ে আমরা আছি, এটি হচ্ছে সোয়ারীঘাটে। ঢাকা শহরে আমরা এখন অনেক ছাদ কৃষি দেখি আসলে। তো এই ছাদ কৃষির সাথে কিছু কিছু জায়গায় আরেকটি জিনিস অ্যাড করা হয়েছে। কেউ কেউ ছাদে কবুতর পালতেছে, কেউ কেউ এই কবুতরের সাথে হাঁস মুরগিও লালন পালন করতেছে, তার পাশাপাশি আবার অনেকেই গরুও লালন পালন করতেছে। তো আমরা আজকে যেই ছাদের উপরে আছি, এই ছাদে কবুতর, গরু এবং গাছপালাও আছে। সব কিছুই আপনাদেরকে দেখাতে পারবো। খুব চমৎকার একটি দৃশ্য, খুবই ভালো লাগতেছে। কতগুলো গরু এখানে লালন পালন হচ্ছে, কিভাবে এই গরুগুলোকে উনি প্রস্তুত করছেন, কেমন খাবার দাবার দিচ্ছেন, কেন ছাদে আসলে গরুর লালন পালন শুরু করলেন, এবং ছাদে গরু লালন পালন করে আসলে উনি কতটা সন্তুষ্ট, সেজন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, আমাদের ফেসবুক পেজটি যারা ফলো করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। চলেন এগিয়ে যাই। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। খুব সুন্দর একটা পরিবেশে আপনার এখানে গরু দেখতে পাচ্ছি, কবুতর লালন পালন করতেছেন, ওই পাশে দেখলাম যে আবার বেশ কিছু গাছও আছে। হ্যাঁ জি। আচ্ছা, কত তলার উপরে আছি আমরা? এটা হলো 8 তলার উপরে, মানে 7 তলার ছাদ, 8 তলার ফ্লোর। 8 তলার ফ্লোর। কতদিন থেকে এরকম ভাবে এই পরিবেশে আপনি এই গরু কবুতর এগুলো লালন পালন করতেছেন? গরু বেশি দিন হয় নাই, 8-9 মাস চলতেছে। এমনিতে কি করছেন আপনি, পরিচয়টা যদি একটু জানি আমরা। আমি এমনি ব্যবসা করি, নবাবপুরে ইলেকট্রিক মার্কেটের দোকান আছে। এই ব্যবসা করতেছেন, তার মধ্য থেকে আবার এই ধরনের চিন্তা ভাবনা কি করে আসলো, বা কেনই এই গরু লালন পালন ছাদের উপরে, তাও আবার? সবই আসলে শখের বিষয়। কারণ কোরবানি ঈদ আসলে গরু কেনার জন্য দেখা যায় একটা মানে অন্যরকম একটা বেচেন হয়ে যায়, মানে পাগল হয়ে যায়। তো প্রতি বছরই গরু কিনি, দূর দূর থেকে। আরও 1 মাস আগে থেকে গরু কেনা শুরু করি, কোরবানি ঈদের আগ থেকে। গত 2 বছর ফার্মে থেকে কিনছি, আলমগীরগঞ্জ থেকে। এর আগেও কিনছি আপনাকে ওই রুদপুর থেকে। তো গরু এরকম আগের থেকে কিনতে কিনতে একটা গরুর প্রতি একটা অন্যরকম আন্তরিকতা, ভালোবাসা জন্ম হয়ে গেছে। পরে চিন্তা করলাম যে গরু পালা যায় কিনা দেখি। পরে দেখলাম ঢাকা শহরে 2-1 পালে, একজন খিলগাঁওর আছে, আপনার একটা প্রতিবেদন দেখছিলাম, খিলগাঁও মারুফ ভাই। তো উনি পালে। তারপর আরেকবার দেখলাম কোয়েল ভাই, উনিও পালে। তা আমার একটা আগ্রহ সৃষ্টি হলাম, আমি দেখি না হয় কিনা, সম্ভব হয় কিনা। কোয়েল ভাইয়ের ভিডিও তৈরি করছিলাম আমি। দিদি কোয়েল ভাইয়েরও দেখছি, আমি কোয়েল ভাইয়েরও দেখছি। তো ওই থেকে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। পরে দেখলাম যে আস্তে আস্তে পালতেছি, ভালোই লাগতেছে, খারাপ না। যদিও ব্যয়বহুল, বেনিফিট নাই কোনো, মানে কোনো বেনিফিট নাই, কিন্তু মূলত একটা আগ্রহ, একটা মানে শখ আসতেছে। আবার একটা সুন্দর একটা পরিবেশ, গরু যদি ভালো থাকে। ডাক্তার এনে দেখেছিলাম, ডাক্তার বললো যে এই পরিবেশে গরু খুব ভালো থাকবে। তো দেখতেছি না, গরু ভালোই আছে আর ভালোই লাগতেছে। আচ্ছা, কতগুলো গরু লালন পালন করতেছেন আপনি ছাদে? এই যে মাত্র 4টা। প্রথম 2টা ছিল, পরে আরো 2-1 মাস পরে আরো 2টা আনছে, এখন বর্তমান 4টাই আছে। তো কি চিন্তা ভাবনা, যে এটা কি শুধু মানে নিজের জন্যই, নাকি যদি কেউ এখান থেকে? না, নিজের জন্য তো 4টা না, আমার জন্য একটা আমি রাখবো, আর 3টা বিক্রি করব। আচ্ছা। আর ভবিষ্যতে পরিকল্পনা আছে যে বড় করে কিছু করার, এখানে না, ছাদে না, কারণ ছাদে কস্টিংটা অনেক বেশি পড়ে যায়। কারণ
কারণ লেবার কস্টিং আছে, সব কিছু কেনা, এই যে বাইরে একটা সম্ভাবনা আছে জায়গা জোগা দেখে একটা গরুর ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা। এই জন্য ছোটো থেকে একটু মানে আগ্রহটা দেখতেছি আর আপনার অভিজ্ঞতাটা বাড়াইতেছি। মানে গরুর সাথে বা গরু লালন পালনের এই বিষয়গুলোর সাথে আসলে পরিচিত হয়ে নিলেন আগে থেকে? হ্যাঁ, পরিচিত হয়ে নিলাম। এখন আমার মোটামুটি অনেকটা অভিজ্ঞতা হয়েছে, গরু কী সমস্যা হইতেছে, কী সমস্যা হইলে ডাক্তারে কী ট্রিটমেন্টটা দেয়, নিজে নিজে ট্রিটমেন্টটা করি, তারপর গরুর কোন সময় কোন খাবারটা উপযোগী, সেটাই একটা অভিজ্ঞতা হইতেছে। তবে বিষয়টা এত সহজ না, একটু মানে কঠিনই। আর তাছাড়া আরেকটা বিষয় যেটা হলো সেটা হলো ভাগ্য যদি সহায় হয় তাহলে অনেক কিছু সহজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় সুস্থ গরু একটা খোরা রোগ হয়ে গেল, একটা খোরা রোগ হইলে দেখা গেল যে 2000 টাকা খরচ হয়ে গেল এরকম। আর যদি সুস্থ থাকে তাহলে টাকাটা খরচটা কম হয়। যেমন আমার এই গরুটা কোনো রোগ বালাই হয়নি এখন পর্যন্ত আনার পর থেকে। এই তিনোটা গরুতে কম বেশি আমার খরচ হয়েছে, ডাক্তারের ট্রিটমেন্ট, মেডিসিন, এটা ওইটা, এটাই। আচ্ছা, এই যে কবুতর লালন পালন করতেছেন কতদিন? কবুতর অনেক দিন যাবত, প্রায় 6-7 বছর। কতগুলো কবুতর লালন পালন করতেছেন এখন? এখন 140টার মতন কবুতর আছে। 140টার মতন। কয়টা জাতের কবুতর আছে এখানে? আছে 8-10টা জাতের। 8-10টা জাত। এর মধ্যে থেকে আমরা যদি জানতে চাই যে সর্বোচ্চ দামি কবুতর আপনার কাছে কত দামের আছে? আগে ছিল, এটা বিক্রি করে ফেলছে। আগে রেশার কবুতর ছিল, অনেক দামি কবুতর ছিল, আপনার গিয়া 50,000 টাকা জোড়া কবুতর ছিল। কিন্তু ওগুলা আসলে এখন ওগুলা পালতে হলে ক্লাবের সদস্য হতে হয়। ঢাকা বিভিন্ন ক্লাব আছে, ওটা অনেক কস্টিংয়ের খরচ, খাবার দাবার অনেক কস্টিং, আবার সময় অনেক বেশি দিতে হয়, যে কারণে ওটা পালন এখন বন্ধ করে দিছি। আর এখন যেগুলো আছে সর্বোচ্চ আপনার 4,000-5,000 টাকা জোড়ার কবুতর আছে। আচ্ছা, এখন জানি আমরা এই গরুগুলোর দাম সম্পর্কে জানাইতে পারবো তো? দাম জানাতে পারি। এখন আসল বিষয়টা হলো সরাসরি না দেখে গরুর দাম বলাটা আর গরুর দাম বইলা কিনাটা, এটা শরীয়ত সম্মত না, এটা আমি সাপোর্ট করি না, এটা শরীয়ত নিষেধ বলে। তারপরেও আমি কাস্টমারের ইয়েতে আমি দাম বলে দিতে পারি, বাদ বাকি কাস্টমার যদি কিনে তো সে জন্য সেই দামটা বলে। হ্যাঁ, দাম বলাতে দেখালো তার আয়ত্তের ভিতরে দামটা আছে। অনেকের একটা বাজেট থাকে, কোরবানির একটা বাজেট থাকে যে আমি 1.5 লাখ টাকার মধ্যে গরু দিব, আমি 2 লাখ টাকার মধ্যে দিব, আমি 2.5 লাখ টাকা দিব, আমি 1 লাখ টাকার মধ্যে দিব, এরকম একটা বাজেট থাকে। তো আমি যদি দামটা বলে দেই তো তাদের একটা বাজেটের মধ্যে একটা ইয়ে আসলো, তখন সে আগ্রহ দেখাইলো, হয়তো আমার সাথে ফোনে কথা বললো, তখন আমি বললাম যে ভাই আপনি দামটা এইভাবে বললেন না, আমি আপনি সরাসরি আইসা দেখা দামটা বলেন। তার আগে একটু গরুগুলো দেখাই দিতে চাই। আসলে অনেকে হয়তো বলবে যে অনেক কথাবার্তা বলতেছি আমরা, আসলে গরুটা সম্পর্কে জানাচ্ছি না খুব একটা। এই যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এর কেমন ওজন আছে, ওজনটা স্কেল করছেন কিনা, নাকি আনুমানিক ওজন, দাঁত কত, কি জাত? এই গরুটা হলো একটা সাইওয়াল, 100% সাইওয়াল জাত। গরুটা নাভি খুব ঝুলন্ত নাভি, ডবল নাভি বলে এটাকে, তা কম্বলটাও খুব সুন্দর। আর গরুটা অনেক শান্ত গরু। এটা একেবারে লাইভ ওয়েট করছিলাম আমি গত 3 মাস আগে। আমাদের এখানে একটা স্কেল আছে, ওই বড় স্কেল যেটাকে ট্রাক মাপা হয়। আচ্ছা। ওই 7 তলা থেকে নামাইছিলাম। আচ্ছা। 3 মাস আগে এটার ওয়েট ছিল আপনার এই প্রায় 320 কেজির মতন। তো এখন আনুমানিক এটা আমার ধারণা এটা এখন 400-র উপরে হবে, 420-30 হতে পারে এরকম আমার ধারণা। আর গোস্তের ওজন বলতে গেলে বর্তমান গোস্তের ওজন আছে 5 থেকে 5.5 মণ হবে। আর ঈদ পর্যন্ত এটা 6 মণের উপরে হয়ে যাবে। ঈদ পর্যন্ত যে এখনও ঈদের প্রায় 2 মাস বাকি আছে, তো এই ইনশাল্লাহ আশা করি এটা 6 মণ 6.5 মণ হবে ঈদ আসতে আসতে। ঈদ আস্তে আস্তে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি এর দামটা এখন জানাইতে পারবো নাকি? এটা দাম বলে দেই, যদি কাস্টমার আগ্রহ হয় তো হবে, বলে দিই। এটা আমি এখন ঈদ পর্যন্ত, এটা ঈদের আগ পর্যন্ত পেলে আমি বড় করে তারপরে তাকে দিব। আর এই ঢাকার মধ্যে হলে তো এমনি দিয়ে দিতে পারবো, আর যদি ঢাকার বাইরে হয় তার খরচে নিয়ে যাবে। আর ঢাকার মধ্যে হলে আমি পৌঁছে দিব, যেখানে হোক, ঢাকার আশেপাশে হলে। এটা আমি 2,50,000 টাকা দাম চাচ্ছি, এটা চাওয়া দাম। বাদ বাকি কাস্টমার দেখে পছন্দ করে সে তার দাম বলতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে এই পাশে আমরা একটা পাকড়া দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে যদি একটু জানি। জি, এটা একটা খুবই গরু এখন পর্যন্ত আমার এখানে আছে, প্রথম থেকে গরুটা আছে, আজকে প্রায় 9 মাস। তো এই গরুটা এখন পর্যন্ত কোনো রোগ বেলায় হয় নাই, খাওয়া দাওয়া খুব সুন্দর, যে সব খাবার খায়, খুব চঞ্চল আছে গরুটা। এইটাও এটার থেকে একটু বড়, সাইজে বড়। এটা সবে মাত্র 2 দাঁত হয়েছে, বেশি দিন হয়নি, মাত্র 15 দিন হয়েছে 2 দাঁতে। কোনো খামারি বাড়ি যদি থাকে এটা নিলে হয়তো এটা আরও বড় হবে আশা করি। অনেকেই বলতেছে এটা অনেক বড় জাতের গরু। তো এইটার দাম নির্ধারিত করছে, এটাও বর্তমান 6 মণ 6.5 মণ হবে আমার ধারণা। আমি তো মানে প্রত্যেক বছর কোরবানি দেই, তো দিতে দিতে একটা অভিজ্ঞতা আসছে,
তো অভিজ্ঞতা আমার বলে যে 19-20 হতে পারে, বাদ বাকি কাস্টমারটা দেখে নেবে যে কতটুকু হতে পারে। যদি অভিজ্ঞ কাস্টমার হয় সে বুঝবে। তো এটা আমি 2,70,000 টাকা দাম করছি, চিন্তা ভাবনা করছি। এটা চাওয়ার দাম, কাস্টমারের খুশিতে যা বলতে পারে বলবে। আচ্ছা, আর আসলে এই সাইজের চাইতে বড় গরু আপনার এখানে তৈরি করাটাও মুশকিল আমার মনে হয়, কারণ হচ্ছে যে এর চেয়ে বড় হলে সেক্ষেত্রে নামানোটাও একটু সমস্যা হতে পারে। এখনো নামাইনি, এটা নামালে বোঝা যাবে কি অবস্থা হয়। আচ্ছা, তবে একটা এটা নামাইছিলাম এই লালটাকে, তেমন একটা সমস্যা হয় না। এটা ওজন তখন একটু কম ছিল, উঠাতে কোনো কষ্ট হয় না, নামাতে হয়তো বা একটু সিঁড়িটা একটু খাড়া, তো একটু হয়তো বা একটু রিস্ক হইতে পারে। তবে 3-4 জন মিলে নামালে তেমন একটা সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আর গরু তো দেখলাম যে খুব বেশি একটা মানে দুষ্ট প্রকৃতির না, দেখলাম শান্তই মোটামুটি, সেক্ষেত্রে হয়তো খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, এবার আরেকটা জিনিস জানি, ব্যবসা বাণিজ্য যেহেতু করতে হয় তাহলে সময় তো ওদিকে অনেক দিতে হয়, তো এই গরু লালন পালনের দেখাশোনা কে করে? দেখাশোনা আমার বাড়ির ম্যানেজার আছে, সে করে। ও না থাকলে আমি করি, দুজনে মিলেই করি। ও সবসময় করে। ও শুক্রবার দিন একটু ছুটিতে যায়, শুক্রবার আমি একটু সময় দিই, আর আমি দেখাই দিই কীভাবে কী করতে হয় না করতে হয়, ওই সব কিছু করে। আচ্ছা, তো এই যে গরু লালন পালন, আমরা জানি যে গরু লালন পালন করতে গেলে ঘাসের অনেক প্রয়োজন, কিন্তু ছাদে তো আসলে সেই রকম স্পেস নাই, যদিও ঘাসও দেখতে পাচ্ছি না আমরা আশেপাশে। তাহলে এই গরুগুলোকে আপনি কিভাবে লালন পালন করতেছেন, কি খাবার দাবার? প্রথম অবস্থা ঘাস খাওয়াইছিলাম, এই কিনাই না। তো দেখলেন গাছে আপনার গিয়া পড়তে হয় না, মানে অনেক খরচ পড়ে যায়। ছোট ছোট অল্প অল্প মোটা গাছ আপনাকে 100 টাকা 150 টাকা নিয়ে নেয়, যে এক গরুর জন্য এটা হয় না। পরে চিন্তা করলাম যে সাইলেজ খাওয়াই, তো সাইলেজ খাওয়ানো মোটামুটি একটা প্রফিট পড়তে আসতেছে। ওই বাদবাকি সব দানাদার খাবার আছে আর খ্যার আছে। খ্যারটা আমি আবার নীলফামারী থেকে আনি, শহীদপুর থেকে। ওটা কাটা খ্যার, ওটা মোটামুটি 80 যায় কম, ওটাতে একটা পড়তা হয়। গুছানোর যে বিষয়টা আর কি, মানে সেই গুছানোটা আপনার তৈরি হয়ে গেছে, যে কোথা থেকে আসলে হয়ে গেছে। হ্যাঁ, প্রথম একটু হ্যারাসমেন্ট হয়েছিল, খাবার কোত্থেকে নিব, কীভাবে আনবো, তারপর লেবারের এখন সব কিছু সিস্টেমের মধ্যে এসে পড়ছে। এখন খাবার ফোন দিলে ট্রান্সপোর্টে এসে পড়ে, বাদবাকি আমার লেবার দিয়ে আমি উঠাই ফেলে উপরে। আচ্ছা, এই জায়গাটা একটু বেশি, যে লেবার কস্টটা। হ্যাঁ, লেবার কষ্ট একটু বেশি, যেহেতু 7 তলা একটা বস্তা উঠাতে 50 টাকা 60 টাকা লাগে, এই কষ্টটা একটু বেশি হয়। তারপর লেবারে আমার জন্য সমস্যা হয় না, লেবার সবসময় পাওয়া যায়, কারণ আমার এখানে তো লেবার ফাংশনের অনেক, এটা একটা ঘনবসতি এলাকা, এখানে ট্রান্সপোর্টের অনেক লেবার পাওয়া যায়। আবার এখানে গোডাউন আছে, বিভিন্ন রকমের ব্যবসায়িক এলাকা, বাণিজ্যিক এলাকা। ঠিক গরুর পেছনেই আমরা দেখতে পাচ্ছি বুড়িগঙ্গা নদী, সেখানে লঞ্চ চলতেছে, ট্রলার চলতেছে, নৌকা চলতেছে। হ্যাঁ, এটা সম্পর্কে একটু জানি। এটাও একটা গরু, শাহিওয়াল গরু। এটাও মোটামুটি এখন বর্তমান 4.5 মণ হতে পারে, আর ঈদ পর্যন্ত আস্তে আস্তে এটা 5 মণের কাছাকাছি হয়ে যাবে আশা করি। ঈদের এখনও 2 মাস বাকি আছে। এটাও মানে খাওয়া দাওয়া খুব ভালো, খুব রুচিও ভালো, খাওয়া দাওয়া খুব ভালো করে। এটা আমি 1,50,000 টাকা করছি, নির্ধারণ করছেন আপনি? করছি, জি। যদি কেউ আসে দেখে হয়তো আলোচনা করে নিতে পারে। এই হচ্ছে আরেকটা খুব সুন্দর সাদা একেবারে, এটা সম্পর্কে? এটা অরিজিনাল দেশি গরু একেবারে, সবচেয়ে সুন্দর মানে গোস্তর গরু এটা, মানে গোস্তর স্বাদ হবে, খুব স্বাদ হবে। আচ্ছা, এই গোস্ত মানে দেশি গরু। এটা কয় দাঁতের? এটা 2 দাঁত হয়েছে। 2 দাঁতের? এটা 2 দাঁত হয়েছে, মাসখানিক হয়েছে, 2 দাঁত হয়েছে এটা। আচ্ছা, কিরকম চিন্তা ভাবনা করতেছেন একে নিয়ে? এটা তো স্কেল করা হয়নি না, এটা স্কেল শুধু একটাই করা হয়েছে, একটাই করা হয়েছে। আমার এখানে তো স্কেল নেই, নামানো ওঠানো তো একটু ঝামেলা, দেখছেন তো স্বাদ, স্কেল করা হয় না। এটা আমি 1,30,000-এর মধ্যে চাইতেছি কাস্টমারের কাছে। এখন কাস্টমার দেখে দাম বলতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর একটা চুটও আছে, ছোটোখাটো, তো ভালোই লাগছে। অনেকে দেশি গরু পছন্দ করে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যেই পরিবেশে আসলে গরুগুলো লালন পালন হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই ধরনের পরিবেশে গরু লালন পালন হলে কিন্তু গরুও ভালো থাকে, তার স্বাস্থ্যও ভালো থাকে। কারণ হচ্ছে সার্বক্ষণিক এই দিকটাতে আমরা যতটা সময় ধরে আছি, প্রচণ্ড বাতাস পাচ্ছি আমরা এখানে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতের বাম দিকটাতেই নদী, এবং একেবারে পুরোটাই খোলামেলা। তো এই দিক থেকে বাতাস আসতেছে, ঠিক পেছনে ভেন্টিলেটর সিস্টেম দেওয়া আছে, ওই দিক দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে। তো গরুগুলো কিন্তু আসলে এরকম পরিবেশে যখন থাকে, তখন আসলে সেই গরুগুলো সুন্দরভাবেই লালন পালন হয় এবং এদের স্বাস্থ্য ভালো থাকে, দেখতেও সুন্দর লাগে, যেমনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। আমার মনে হয় যে আপনাদের গরুগুলো দেখে ভালোই লাগতেছে। তো এখন একটু জানবো হচ্ছে, যারাই চিন্তা ভাবনা করতেছে এরকম আপনার মতো, যাদের হয়তো অনেক বড় পরিসরে এরকম ছাদ আছে, জায়গাও আছে, ইচ্ছাও আছে গরু আসলে ছাদে লালন পালন করার, তাদের জন্য জানাইতে চাই
এখানে কতটুকু জায়গার মধ্যে আপনি এই 4টা গরু লালন পালন করতেছেন? জায়গা তো অল্প, ছাদ যদি ধরি তাহলে বেশি হবে। 4টা গরু রাখার জন্য আপনার গিয়া প্রায় কত হবে, এখান থেকে ওখানে আছে আপনার 20 ফিট, আর আপনার আছে এলো এমনি পাশে আছে আপনার এলো 8 ফিট, 20 ফিট বাই 8 ফিটের মধ্যে 4টা গরু রাখতেছে। এখানে যদি আরও সিস্টেম করা যেত, যদি আগে থেকে প্ল্যান করতাম তাহলে আরও 2টা গরু রাখা যেত, কিন্তু আমার আসলে মূলত এই ঘরটা ছিল কবুতরের ঘর আচ্ছা আগে, তো গরু প্ল্যান তো আমি পরে করছি, যদি শুরু থেকে প্ল্যান করি তাহলে এটা হয়তো আরও 2টা গরু বাড়ানো যেত। আর কারো যদি ইচ্ছা হয় গরু পালার জন্য, সর্বপ্রথম যে জিনিসটার দরকার সেটা হলো গরুর খাবার যে উঠানোর যে লেবার, এইটা সব জায়গায় এক আছে কি না সেটা আগে দেখার বিষয়। কারণ আমার এখানে লেবারের কোনো সমস্যাই হয় না, হ্যাঁ আমি লেবার পেয়ে যাই, আমার এখানে মানে লেবার অনেক পরিচিত আছে, হয়তো আবাসিক এলাকাতে আবাসিক। কারণ কেউ যদি অন্য জায়গায় পালতে চায়, অনেক তাদের ওখানে কি পরিবেশ, লেবারের কি পরিবেশ, এটার জন্য হয়তো বা গরুর খাবার আনছে কিন্তু উঠাইতে পারতেছে না, কস্টিং বেশি হয়ে যেতেছে, তো তার জন্য এটা কষ্টকর হয়ে যাবে। আরেকটা সমস্যা হলো গরুর রোগবালাই, যে গরুকে যদি যত্ন করা হয় তো রোগবালাইটা কম হবে। আচ্ছা, আর গরুর তো মনে হয় যে মাটির চাইতে ছাদে যদি গরু লালন পালন সঠিকভাবে করা যায় তাহলে আমার মনে হয় যে রোগবালাই আরো কম হয়, রোগবালাই কমে। যে এরকম পরিবেশ তো সবার কাছে আর হবে না, এরকম যেমন এখানে খোলামেলা বাতাস, কারণ ঢাকা শহর তো খুব কম এলাকায় আছে এরকম খোলামেলা বাতাস, তাই না? পুরান ঢাকার মধ্যে তো ঘিচে ভিজে এক বাড়ির সাথে আরেক বাড়ি লাগানো থাকে, হাওয়া বাতাস পাসিং হয় না। যখন দেখা যায় কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন দেখা যায় ফায়ার সার্ভিসের লোক গাড়ি নিয়ে ঢুকতে পারে না, এরকম একটা দুর্ঘটনা হয়। তো পরিবেশের উপরে এটা নির্ভর করে, কার কেউ পরিবেশ কেমন। যেমন আমার কাছে আমার পরিবেশটা ভালো আছে, গরু ভালো আছে। আমি নাজিরা বাজারে ওখানে তাদের বড় হাসপাতাল, যেটা সরকারি হাসপাতাল, ওই হাসপাতালে বড় ডাক্তার আনাইছিলাম, সে আইসা গরু দেখে খুব খুশি হয়েছে, বলছে যে না এখানে খুব পরিবেশ, এখানে গরু কোনো রোগবালাই হবে না। আচ্ছা, এই ঢাকা কেন্দ্রীয় পশু হাসপাতাল থেকে পশু হাসপাতাল বড় ডাক্তার আসছিল, সে বলছিল এখানে গরুর কোনো সমস্যা হবে না। তারপরও আমি গরু যেন কোনো রকম সমস্যা না হয় ভ্যাকসিন করাইতে হয়, এই খোরা রোগের ভ্যাকসিন, এই লাম্পি রোগের ভ্যাকসিন, মাঝে মাঝে 2 মাস 3 মাস পরে গিয়ে আপনার গিয়ে কৃমির কোর্স এগুলা করাই। মাঝে মধ্যে ওই যে খাবারের কারণে হয়তোবা খাবার অ্যাডজাস্টের কারণে পাতলা পায়খানা হয়, ওটা ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যায়। আরেকটা জিনিস সেটা হলো এই গরুগুলো যখন নিয়ে আসছেন তখন তো এই গরুগুলো আসলে এরা তো আর ছাদে থেকে অভ্যস্ত ছিল না, অন্য জায়গায় ছিল, তো তখন এই গরুগুলো আনার পরে মানে কোনো সমস্যা হয়েছে কিনা? না, আনার পরে হাটের থেকে আনার পরেই এই 2টা গরু সমস্যা হয়েছিল, ওদের খোরা রোগ হয়ে গেছিলো, ওটা ট্রিটমেন্ট করাইছি, পরে ভালো হয়ে গেছে, এরপরে আর কোনো সমস্যা হয়নি। তো পারলে ইনশাল্লাহ যদি সব কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে থাকে তো সে লাভবান হবে। আচ্ছা, আমরা ভিডিওটার একেবারে শেষ প্রান্তে চলে আসছি, তবে শেষের আগ মুহূর্তে ছাদের অপর প্রান্তে অনেক ধরনের গাছ আমরা দেখতে পাচ্ছি। উনি খুব চমৎকার করে দেখেন গাছ লাগানো আছে এখানে, তো একটু জানি এখানে কি শুধু ফলের গাছই আছে নাকি? না, ফলের গাছও আছে, ফুলের গাছও আছে, 2 পদের গাছই আছে। 2 ধরনের গাছ আছে। কতগুলো ফলের গাছ আছে? কেমন মানে কি জাতের ফল? আমের গাছ আছে প্রায় 10-12টা, এর মধ্যে 3-4টা জাতের আছে। আমরুপালি আছে, হিমসাগর আছে, ল্যাংড়া আছে, এরকম কয়েকটা জাতের আছে। পেয়ারা গাছ আছে, গাজী পেয়ারা গাছ আছে, তারপরে আপনার কি আনার গাছ আছে, সবেদা গাছ আছে, কামমাঙ্গা গাছ আছে, আমড়া গাছ আছে। আচ্ছা, এইখান থেকে কি এই ফল খাওয়া গেছে? হ্যাঁ, অনেক পেয়ারা খাইছি, এখন অনেক ফল ধরে আছে। এবং অবশ্য এই ঝড়ের কারণে অনেক ফল নষ্ট হয়ে গেছে। আমগুলো, আমের অনেক ফুল ছিল, ফুলগুলো ঝরে গেছে, এরপরে আম অনেক পড়ে গেছে, এখনও আম অনেক আছে। মাশাআল্লাহ, দর্শক দেখেন সত্যিই কিন্তু খুবই চমৎকার লাগতেছে। ছাদের উপরে এরকম যখন ফল হবে আর আপনি সেই ফলগুলো পেরে পেরে যখন খাবেন, আপনার পরিবারের যারা সদস্য আছে, বাচ্চারা আসবে ছাদে এগুলো দেখবে, হ্যাঁ তাদেরও ভালো লাগবে, তারা এগুলো খাবে, তখন কিন্তু আসলে সত্যিকার অর্থেই অন্যরকম একটা শান্তি অনুভব হয়। দেখেন এখানে ডালিমও আছে কিন্তু দেখতে পাচ্ছি, এটা কি ডালিম নাকি আনার? ডালিমও দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। এই যে অনেক, হ্যাঁ এই যে পেয়ারা হয়ে আছে, হ্যাঁ নিচে ড্রাগনের গাছ আছে, তো খুবই ভালো লাগতেছে এই দৃশ্য দেখে। এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি সবেদাও কিন্তু এই যে হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে আসলে এই গাছগুলো থেকে ফলও হচ্ছে এবং ফল খাওয়া যাচ্ছে। তো শেষ করে দিব আমরা আজকের এই ভিডিও চিত্র। তবে শেষ করার আগ মুহূর্তে সবার কাছে একটি অনুরোধ করতে চাই। আসলে এই যে বর্তমান যেই পরিস্থিতি, আমরা প্রচণ্ড গরমের মধ্যে আছি,
যতই দিন যাবে আসলে এই তাপমাত্রা কিন্তু বাড়তেই থাকবে। আর তাই আসুন আমরা চেষ্টা করি যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় বৃক্ষরোপণ করি। আসলে ছোট্ট একটি অক্সিজেনের বোতল আমরা করোনার সময় 5,000 টাকা দিয়েও কিনেছি। আর আনলিমিটেড অক্সিজেনের যে ফ্যাক্টরি আল্লাপাক আমাদেরকে দিছে, সেই ফ্যাক্টরি কিন্তু আমরা তৈরি করতে চাই না। আসুন আমরা এই ফ্যাক্টরি তৈরি করি সবাই, যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় অন্তত একটি গাছ হলেও আপনি লাগান, যদি আপনার পক্ষে সম্ভব হয়। শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র। আগামী ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাপাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই এই ভাইয়ের জন্য এবং ওনার খামারের জন্য দোয়া করবেন, পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।